টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ট্যাক্স বা আর্থিক বিষয়ে কথা বলবো। আজকে একটি সুখবর দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। 2.4 অর্থাৎ 2.4 বিলিয়ন ডলারের স্টিমুলাস চেক যারা এ মাসেই পাবেন, কারা পাবেন, সেটি হচ্ছে আজকের আলোচনার বিষয়। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। অনেকেই এটি নিয়ে কথা বলছে, অনেকেই মনে হচ্ছে যে তারা চিন্তার মধ্যে আছে। হোম কেয়ারে কী ধরনের পরিবর্তন আসছে এই 2025 সাল থেকেই, এবং এই পরিবর্তনের ফলে যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের ট্যাক্স রিটার্নে কীভাবে প্রভাব পড়তে পারে, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। হাতে যদি সময় থাকে আমরা বিষয়টি নিয়ে আগেও কথা বলেছি, কিন্তু এরপরেও আমরা কিছু আপডেট দিতে চাই। সেটা হচ্ছে বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন রিপোর্ট। এটা নিয়ে আমরা সর্বশেষ যে আপডেট আছে সেটা দিতে চাই। এবং তারপরও যদি হাতে সময় থাকে তাহলে 2024 কর বছরের ট্যাক্স পরিকল্পনা আমরা কিভাবে করব, কিভাবে করে আমরা সর্বোচ্চ সুবিধাটা পেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ট্যাক্স বা আর্থিক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইফতকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাংক্ট অ্যাকাউন্টিং লেকচারার বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। জনাব মোহাম্মদ চিশতি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং অনেক ধন্যবাদ টিবিএনের সকল দর্শকদের যারা এই প্রোগ্রামটা এখন লাইভে দেখছেন এবং পরবর্তীতে যারা রেকর্ডেড ভার্সন ফেসবুক অথবা ইউটিউবে দেখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা এবং আজকে আমাদের এখানে মাইনাস এই মুহূর্তে 7 ডিগ্রি ফারেনহাইটের তাপমাত্রা, সেই শীত উপেক্ষা করে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আপনি ইতিমধ্যেই জেনেছেন যে আমরা কী নিয়ে কথা বলবো। এবং আমি প্রথমেই একটু সুখবর দেওয়ার কথা বলেছি যে 2.4 বিলিয়ন ডলারের স্টিমুলাস চেক, এটা কারা পাবেন, কিভাবে পাবেন, বেশ কিছু প্রশ্ন এখানে আপনার কাছে আমি করে রাখতে চাই। যে যারা পাবেন তারা কি রিকভারি রিবেট ক্রেডিট যারা দাবি করেননি তারা, না দাবি যারা করেছেন তারাও পাবেন কি না, বা এই চেক পাওয়ার ক্ষেত্রে কারো কিছু করতে হবে কিনা, নাকি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, নাকি চেকের মাধ্যমে আসবে, এই বিষয়গুলো, এবং কত ডলার পেতে পারে সে বিষয়টি, এবং কত তারিখ থেকে এটা শুরু হবে, কবে শেষ হবে, বা যারা ট্যাক্স ফাইল করেনি তাদের ক্ষেত্রেও কি তারা পাবে কিনা, বা আবার নতুন করে তারা ট্যাক্স ফাইল করে যদি করে সেক্ষেত্রেও এই পাবে কিনা, কারণ অনেক অর্থ IRS এর কাছে পড়ে আছে। আজকেই এই বিষয়টি IRS থেকে জানানো হয়েছে যে 2.4 বিলিয়ন ডলার স্টিমুলাস চেক যারা পড়ে আছে 1 মিলিয়নের মতো মানুষের। তো এই যে একটা বিশাল অঙ্কের অর্থ পড়ে আছে, আমাদের নিশ্চয়ই আমাদের কমিউনিটির মধ্যেও অনেকেই আছেন যারা হয়তো এই বিপুল পরিমাণ অর্থটা থেকে এখনও হয়তো বঞ্চিত আছে। তা আপনার এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই প্রত্যেকেই আজকে সচেতন হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি না করে থাকে এই অর্থটি পেতে পারে, এই চেকটি পেতে পারে, কি উপায় পেতে পারে, এই বিষয়টি নিয়ে আপনি বিস্তারিত কথা বলেন জনাব মোহাম্মদ চিশতি। জি, অনেক ধন্যবাদ রানা ভাই, অনেক ধন্যবাদ টিবিএন 24-কে আমাকে ইনভাইট করার জন্য অবশ্যই। আর 2.4 বিলিয়ন ডলার 1 মিলিয়ন ট্যাক্স পেয়ারদের যেটা দেওয়া হবে, যেটা এস্টিমেটেড 2.4 বিলিয়ন ডলার IRS আজকেই যে অ্যানাউন্সমেন্ট IRS করেছে আর কি। তো এই মানির জন্য কারা এলিজিবল? তো এটার জন্য এলিজিবল যারা 2021 সালে ট্যাক্স ফাইল করেছেন, বা ট্যাক্স ফাইল করার সময় যারা রিকভারি রিবেট ক্রেডিট অথবা যেটাকে বলা হয় থার্ড স্টিমুলাস চেক। আমরা সবাই জানি যে 3টা স্টিমুলাস চেক IRS দিয়েছিল প্যান্ডেমিকের সময়, করোনার সময়। যে থার্ড যে স্টিমুলাস চেকটা সেটা হচ্ছে $1,400, $1,400 করে। তো 2021 IRS এর নিজস্ব একটা ক্যালকুলেশন অনুসারে, IRS এর রেকর্ড অনুসারে IRS দেখতেছে যে
2021 সালে যারা ট্যাক্স ফাইল করেছে এবং তারা এলিজিবল ছিল তাদের মধ্যে অলমোস্ট অ্যারাউন্ড 1 মিলিয়ন ট্যাক্স পেয়ার এই রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করে নাই। তার মানে আইআরএসের কাছে ওই টাকাগুলো এখন রয়ে গিয়েছে, এইগুলো আইআরএস রিলিজ করবে। তো এই যে আইআরএস যে টাকাটা দিবে $1400 করে, এটা দেয়া শুরু করবে এই বছর থেকেই। এই ডিসেম্বর মাস থেকে আইআরএস প্রসেসিংটা শুরু করবে এবং প্রসেসিং শুরু করার এবং আইআরএস এক্সপেক্ট করতেছে যারা এটার জন্য এলিজিবল তারা বাই দ্য এন্ড অফ 3rd উইক বা 25 জানুয়ারির মধ্যে তারা তাদের এই অ্যামাউন্টটা পেয়ে যাবে। তো এখন আইআরএস কিন্তু আরেকটা ব্যাপার জিনিস করবে, যারা এলিজিবল এই অ্যামাউন্টের জন্য তাদেরকে আইআরএস চিঠি পাঠাবে যে আপনি যে ইউ আর এলিজিবল ফর $1400 স্টিমুলাস চেক এবং আপনি 2021 সালে ট্যাক্স ফাইল করার সময় রিকভারি রিবেট ক্রেডিটটা ক্লেম করেন নাই এবং আপনি চেকটা পাচ্ছেন। তো এটা কি পাঠানোর আগেই চিঠিটা আগে দেওয়া হবে? মোস্ট লাইকলি আগে চলে আসবে, যেটা বলা একটু মুশকিল। অনেক সময় যেটা হয় আইআরএস এর রুলস অনুসারে আইআরএস আপনার যদি অ্যাকাউন্টে কোনো চেঞ্জ করে তখন নর্মালি আপনাকে চিঠি দিয়ে আইআরএস জানায় আগে, তারপরে চেকটা রিলিজ করে। বাট বিভিন্ন আইআরএস এর মেইলিং সিস্টেমের জটিলতার কারণে অনেক সময় এরকম হয় যে আপনি চেক আগে পেয়ে যাবেন, চিঠি পরে পাইতে পারেন, এরকম হইতে পারে। সো ওটা আমরা গ্যারান্টি দেই না। বাট নর্মাল প্রসেস হচ্ছে যে আইআরএস যখন দেখবে আপনি এলিজিবল, আইআরএস আপনাকে একটা চিঠি ইস্যু করবে যে ইউ আর এলিজিবল, আপনার জন্য একটা অ্যামাউন্ট আসতেছে $1400 স্টিমুলাস চেক। এবং আইআরএস এর রিলিজ যে নিউজ রিলিজ এটা অনুসারে যে জানুয়ারির 25 তারিখের মধ্যে মোস্ট লাইকলি সবাই পেয়ে যাবে। তো এখন এই পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে আসলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, আপনার কোনো অ্যাকশন নেওয়ার দরকার নাই। এটা আইআরএস অটোমেটিক্যালি ক্যালকুলেট করবে এবং অটোমেটিক্যালি ডাইরেক্ট ডিপোজিট করে দেবে আপনার অ্যাকাউন্টে। যদি 2000 ডাইরেক্ট ডিপোজিট অথবা মেলের মাধ্যমে পাঠাবে। তো এখন 2023 সালে যদি আপনি ট্যাক্স ফাইলটা করেছেন গত বছর, এই বছর 2023 সালের জন্য, 2023 সালে যদি আপনি ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন ডাইরেক্ট ডিপোজিট নিয়ে থাকেন, তখন আইআরএস এর কাছে যদি আপনি 2023 সালের রেকর্ড অনুসারে ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশনটা থাকে তখন আইআরএস অটোমেটিক্যালি ডাইরেক্ট ডিপোজিট করে দেবে আপনার অ্যাকাউন্টে। অথবা আপনার যে অ্যাড্রেসটা আইআরএস এর রেকর্ডে আছে ওই অ্যাড্রেস মতো আইআরএস আপনাকে চেকটা পাঠিয়ে দিবে। তো এখন এরকমও হইতে পারে যে সাপোজ আপনি 2023 সালে ট্যাক্স ফাইল করার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিছু করার দরকার নাই বা আপনি ভয় পাওয়ার দরকার নাই। আইআরএস তখন ব্যাঙ্ক তখন টাকাটা রিফান্ড করবে আইআরএসকে, আইআরএস তখন আপনাকে একটা চেক ইস্যু করবে এবং ওই চেকটা ইস্যু করবে আইআরএস এর কাছে যে লাস্ট নোন অ্যাড্রেস আছে আপনার, ওই অ্যাড্রেস মতো আইআরএস ওই চেকটা আপনাকে পাঠিয়ে দিবে। তো এখন এটা হলো যারা অলরেডি ফাইল করছে এবং তারা এলিজিবল ছিল, তারা ক্লেম করে নাই ভুলে। হ্যাঁ, তো অনেক সময় হয় যে আপনি ট্যাক্স ফাইল করতে গেছেন, আপনার অ্যাকাউন্টেন্ট জানে না যে আপনি টাকাটা পান নাই, হ্যাঁ, অথবা আপনি অ্যাকাউন্টেন্টকে বলেন নাই যে আপনি $1400 স্টিমুলাস পান নাই। হ্যাঁ, নর্মালি আমরা যেটা ট্যাক্স ফাইল করার সময় করেছি 2021 সালে যে আপনি স্টিমুলাস পেয়ে থাকলে ইনফরমেশনটা নিয়ে আসেন, হ্যাঁ, না পেয়ে থাকলে আপনি বলেন যাতে আমরা ক্লেম করতে পারি। তো এরকম অলমোস্ট মিলিয়ন মানুষ ট্যাক্স ফাইলার যারা ফাইল করছেন বাট তারা এলিজিবল ছিলেন, তারা পানও নাই, ক্লেমও করেন নাই। তো এখন এরকম হইতে পারে যে আপনি ট্যাক্স ফাইল করেন নাই 2021 সালের জন্য, আপনার কিন্তু এখনও আইআরএস আপনাকে এনকারেজ করতেছে আপনি 2021 সালের ট্যাক্সটা এখন ফাইল করেন ডিউ ডেটের আগে, যেটা এপ্রিলের 15 তারিখ পর্যন্ত ডিউ ডেট আছে। হ্যাঁ, তো ডিউ ডেটের আগে আপনি 21 সালের ট্যাক্স ফাইলটা ফাইল করেন, তখন আপনি কিন্তু ক্লেম করতে পারবেন আপনার রিকভারি রিবেট ক্রেডিটটা। তাহলে কিন্তু আপনি যে যারা ফাইল করছে পায় নাই তাদেরকে আইআরএস অটোমেটিক্যালি পাঠাবে, যারা ফাইল করে নাই তাদের সুযোগ আছে। আপনি এপ্রিলের 15 তারিখ পর্যন্ত যে ডেডলাইন, ওই ডেডলাইনের মধ্যে আপনি যদি ট্যাক্স ফাইল করেন তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি রিফান্ড হিসাবে ওই স্টিমুলাস চেকটা পেয়ে যাবেন। তো আপনি যেটা বললেন যে অ্যামাউন্টটা স্টিমুলাস চেকের অ্যামাউন্টটা $1400 ছিল মোটামুটি সবার জন্য। তো $1400 মোস্ট লাইকলি পাওয়ার চান্স যারা এলিজিবল। আর যেটা আপনার কোশ্চেন ছিল কিছু করতে হবে কি না, আপনি কিছু করতে হবে না। আর যারা ট্যাক্স ফাইল করেননি, যেটা বললাম, যদি করে না থাকেন আপনি এখন ট্যাক্স ফাইল করবেন এবং করে আপনি ডেডলাইন যেটা আছে আপনার এপ্রিলের 15 তারিখ 2025-এর মধ্যে 2021 সালেরটা ফাইল করার, তখন আপনি ফাইল করে আপনি ক্লেম করে নিতে পারবেন। তাহলে এক্ষেত্রে যে আমার প্রশ্নটি আপনি যেটা বললেন যে যারা ট্যাক্স ফাইল করেনি তারা না হয় করলো, বুঝলাম 2025 সালের 15 এপ্রিলের মধ্যে করেছে, কিন্তু ওই কারোর হয়তো ব্যাংক অ্যাকাউন্ট যেটা আপনি বললেন যে হয়তো যে কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে, তো তখন যদি তারা ব্যাংক তো টাকাটা ফেরত দেবে যেটা আপনি বললেন, আইআরএস আবার পাঠালো, সেই চিঠিটাও আমি পেলাম না, তাহলে কি করণীয় আছে? আচ্ছা,
রিসেন্টলি একটা কমন প্রবলেম আমরা দেখতেছি, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসতেছে, আমরা অনেক কলও পাচ্ছি যে চেক মিসিং হয়ে যাওয়া, চেক হারিয়ে যাওয়া, যেটা বলছে চুরি হয়ে যাওয়া। তো এইটা আসলে আমার মনে হয় যে সুন আইআরএস মোস্ট লাইকলি হয়তো মুভ করবে, যাতে সবসময় কিন্তু আইআরএস এনকারেজ করে আপনি ডাইরেক্ট ডিপোজিট নেওয়ার জন্য, চেকে না নেওয়ার জন্য। তো এই চেক যদি হারায়া যায়, দের ইজ এ প্রসেস, তখন আপনি নাম আইআরএসে যোগাযোগ করতে হবে, আইআরএসকে বলতে হবে আপনি চেকটা হারিয়ে গেছে, তখন আইআরএস ইনভেস্টিগেট করবে যে আপনার এই চেকটা আপনি ক্যাশ করছেন না অন্য কেউ ক্যাশ করছে বা স্টোলেন হয়েছে, অথবা এটা যদি ক্যাশ না হয়ে থাকে, এরকম 6 মাস পরে এমনিতে চেকটা নষ্ট হয়ে যায়, তো তখন আইআরএস ইনভেস্টিগেশন অনেক সময় মেলে লস্ট হয়ে যেতে পারে। অনেক সময় আমরা দেখি যে অন্য আরেকজন ক্যাশও করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনি যোগাযোগ করলে তারা আবার আপনাকে রিইস্যু করবে। তখন এটা যদি কন্টিনিউয়াসলি চলতেই থাকে যে আবার দিল, আবার লস্ট হইলো, বাট ইট gonna take lot of time. তো আপনার একটা স্টোলেন চেক হয় বা মিসিং চেক হয়, it takes at least 2-3 months I will say, একটা মাস 2-1 মতো 3 মতো টাইম লাগে আপনাকে ওই চেকটা আবার রিইস্যু করার জন্য। তো এটা হলো 2020 সালের ধরুন যে 21 সালে এসেছিল না, কোভিড এসেছিল 2020 আমরা জানি যে কোভিড এই দেশে আমাদের মার্চ মাস থেকে আমেরিকাতে বা নিউ ইয়র্ক সিটিতে আমরা দেখতে পেয়েছিলাম। সে কারণে একটা ডিজাস্টার হয়েছিল এবং সে কারণে এই অর্থগুলো দেয়া হচ্ছে। সুতরাং এটাও 4 বছরের মতো প্রায় হয়ে গেল বা 3 বছর হয়ে গেল। তো এইটা যদি এর পরেও যারা এই 1 মিলিয়ন যেটা আপনি বললেন ট্যাক্স পেয়ার যারা এখনো আবেদন করেনি, যদি এরপরও আমরা ধরে নিলাম যে 500,000 হয়তো করলো, আরো 500,000 থাকলো না, তাহলে এই অর্থটা কি হতে পারে? আসলে আইআরএস এর ফান্ড যেটা বলেন, আইআরএস এর কাছে এরকম অনেক আনক্লেইম টাকা রয়ে গেছে, বিলিয়নস অফ ডলার। যখন আইআরএস আমাদেরকে স্টিমুলাস দিছে, ওই টাকাও মোটামুটি ওরকম আনক্লেইম ফান্ড থেকে আসছে। তো কেউ যদি ক্লেম না করে, আপনি যদি ট্যাক্স ফাইল না করেন 3 ইয়ার্স, অ্যামেন্ড যদি না করেন 3 ইয়ার্স, যদি ভুল করে থাকেন, তাহলে ওটা কিন্তু আইআরএস এর ফান্ডে চলে যায়। তো যদি ক্লেম না করে, কেউ যদি টাকাটা না নেয়, ইটস লাইক এ লাস্ট চান্স। আমরা কিন্তু কয়েকবার বিভিন্ন সময় আমরা প্রোগ্রাম করেছি যে লাস্ট চান্স টু ফাইল ইউর রিটার্ন, লাস্ট চান্স টু ফাইল ইউর 2020 রিটার্ন, লাস্ট চান্স টু ফাইল ইউর 2021 ট্যাক্স রিটার্ন। সো 3 বছরের পরে ইউ ক্যানট ক্লেম দ্যাট এনিমোর। সো স্ট্যাচুরি যে লিমিট আছে, তো এই লিমিট অনুসারে আপনি 3 বছর পরে আইআরএস শুড কিপ ইট। তার মানে এইবারই বোঝা যাচ্ছে যে শেষ। হ্যাঁ, এখন আমরা যা বোঝা যাচ্ছে, এই যে আমরা একটু কথা বলতেছি 2021 সালে যারা পায় নাই তাদেরকে নিয়ে, বাট 2020-এ যারা পায় নাই, যেটা কিন্তু আইআরএস বলতেছে না, কারণ দ্যাটস অলরেডি গান, চলে গেছে। সুতরাং এই 2025-এর 15ই এপ্রিলই সর্বশেষ সুযোগ আছে এই স্টিমুলাস চেক পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আলোচক মোহাম্মদ চিশতি যেভাবে ব্যাখ্যা করলেন, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। সুতরাং আমরা এখন নিজেরা ভেবে দেখি, নিজেরা হিসাব মিলিয়ে দেখি যে আমরা কে পেয়েছি কে পাইনি। নিশ্চয়ই আমাদের কমিউনিটি একটা বড় কমিউনিটি, আমরা বাংলাদেশের এখানে যারা অরিজিন এখানে আছি, এখানে হয়তো এখন আমেরিকার নাগরিক হয়েছি, আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে, কিন্তু তারপরেও নারীর টান, শেকড়ের টানে আমরা এখনও সেই বাংলাদেশের কথা তো বলতে পারি না। সেই হিসেবে আমাদের যে বড় একটা কমিউনিটি রয়েছে, নিশ্চয়ই তাদের মধ্যে অনেকেই আছেন যারা এই স্টিমুলাস চেকটি পাননি। সুতরাং আজকের আলোচনার মধ্যে দিয়ে যদি না পেয়ে থাকেন, বিভিন্নভাবে আইআরএস সুযোগ দিয়েছে যে যারা, যেটা আমরা বললাম যে রিকভারি রিবেট ক্রেডিট, যারা তখন আমরা ফাইলে লিখিনি বা আমাদের ট্যাক্স ফাইলে তাও যদি দাবি না করে থাকি, তাহলেও এখন দাবি করার সুযোগ রয়ে গেছে। আবার যারা একেবারেই ফাইল করেনি, ট্যাক্স ফাইল করেনি, তাদেরও 15ই এপ্রিলের মধ্যে এই ট্যাক্স ফাইল করে এই $1,400 আমরা পেতে পারি। একটা বাড়িতে যদি আমরা 3 জনের এরকম থেকে থাকি, তাহলে কিন্তু কম অর্থ নেই। দুর্মূল্যের সময় এই অর্থটি কিন্তু আমাদের জন্য যথেষ্ট কাজে লাগবে। জনাব মোহাম্মদ চিশতি, আপনার এই আলোচনার মধ্যে দিয়ে এবং আজকের এই ভালো খবর যেটি আপনি ব্যাখ্যা করলেন, তার মধ্যে দিয়ে নিশ্চয়ই আমরা উপকৃত হব। আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমরা একটু আসতে চাই আরেকটি বিষয় নিয়ে, যেটার উপরও আমাদের কমিউনিটির অনেকেই নির্ভর করছে। ফ্যামিলির ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পেয়ে থাকি হোম কেয়ার নিয়ে, যেটা সিডিপ্যাপের যে হোম কেয়ার যে বিষয়টি আছে, সেটা নিয়েও নানান তথ্য আমরা পাচ্ছি যে এটার ব্যাপারেও নতুন নতুন নিয়ম আসছে, নতুন নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। তো এক্ষেত্রে
এই সিডি প্যাপের ক্ষেত্রে 2025 সালে কি ধরনের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে তারা যে পরবর্তীতে এই বছর ফাইল করবে, ট্যাক্স ফাইল করবে, তার উপরে কি প্রভাব বিস্তার করতে পারে, এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বিস্তারিত কথা বলেন তাহলে যারা এই উদ্বিগ্নতার মধ্যে আছে তারা কিছুটা হলো মানসিক প্রশান্তি পাবে। জনাব মোহাম্মদ চিশতি। অনেক ধন্যবাদ রানা। হ্যাঁ, আমরা সবাই অ্যাকচুয়ালি নিউজ দেখতেছি সিডি প্যাপে, যেটা হচ্ছে আপনার মেডিকেডের একটা প্রোগ্রাম, সিডি প্যাপে আসতেছেন বড় একটা পরিবর্তন। তো সিডি প্যাপের যে পরিবর্তনটা সেটা মেনলি হচ্ছে যে আপনার যে সিডি প্যাপ যে কোম্পানিগুলো এজেন্সিগুলো প্রোভাইড করে সিডি প্যাপ প্রোগ্রামটা, ওই কোম্পানিগুলো থেকে একটা সিঙ্গেল এফআই, জাস্ট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি যারা বলে, সিঙ্গেল এফআইকে দিয়ে দিচ্ছে। তো সিডি প্যাপের ডিটেলস কথা বলার আগে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যে সিডি প্যাপ যদি চেঞ্জ হয়, সিডি প্যাপ থেকে যদি কেউ চেঞ্জ করে অন্য কোনো প্রোগ্রামে যান, তাহলে আপনাদের কিভাবে ট্যাক্স এফেক্ট হবে, হাউ ট্যাক্সের ক্ষেত্রে কী এফেক্ট হবে সেটা নিয়ে আমরা মেইনলি কথা বলবো। যে সিডি প্যাপের মানেটা আমি আগে একটু বলি যে সিডি প্যাপের সবাই হয়তো সিডি প্যাপ শব্দটা জানেন, কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। তো এখানে প্রোগ্রামটা হচ্ছে কনজিউমার ডাইরেক্টেড, কনজিউমার হচ্ছে যারা সেবাটা নিচ্ছেন, রাইট? তো কনজিউমার ডাইরেক্টেড প্রোগ্রাম। তো কনজিউমার ডাইরেক্টেড ব্যাপারটা হচ্ছে যে কনজিউমার যে আছে, যে কেয়ারটেকার আছে, হ্যাঁ, তো সে সিনিয়র সিটিজেন বা ডিসেবল ইন্ডিভিজুয়াল যে হোক, সে তার জন্য একজন লোককে চুজ করবে বা হায়ার করবে, যাকে সে ট্রেন বা ম্যানেজ করবে তাকে কেয়ারটা দেওয়ার জন্য। তো সিডি প্যাপের যে পরিবর্তনটা আসছে তার ব্যাকগ্রাউন্ডটা আসলে যদি একটু বলি, সিডি প্যাপ কিন্তু নতুন না, সিডি প্যাপটা কিন্তু আসছে নিউ ইয়র্কে 1995 থেকে, 1995 সাল থেকে সিডি প্যাপটা আছে। তো সিডি প্যাপের কিন্তু রিসেন্ট ইয়ার্সে, যেটা বললেন আমাদের কমিউনিটিতে এটা ভেরি পপুলার, কারণ হচ্ছে যে রিসেন্ট ইয়ারে যদি আমরা দেখি 2015 সালে সিডি প্যাপের পেশেন্ট সংখ্যা ছিল 1,40,000 এবং সেটা এই অ্যাজ অফ নাও কারেন্টলি 2,50,000-এর বেশি কারেন্ট এনরোল সিডি প্যাপে যে কনজিউমার সদস্য সংখ্যা। তো এখন সিডি প্যাপ যেহেতু একটা বড় একটা প্রোগ্রাম মেডিকেডের, তো এটার মধ্যে স্বভাবতই কিছু ধরনের ওভারসাইটের প্রবলেম ছিল, পটেনশিয়াল ফ্রড ছিল, প্রোগ্রামে কিছু অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে কিছু কোশ্চেন ছিল। তো ওই জায়গা থেকে আসলে যে সিডি প্যাপের যে 250,000 যে মেম্বার এনরোলি যা আছে অ্যাজ অফ নাও, তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের বা অ্যানুয়াল এক্সপেন্ডিচার ছিল $9 বিলিয়ন। তো ওইটাকে একটু যেহেতু ওরা এক্সপেক্ট করতেছিল বা অনেক রুমার বা অনেক ধরনের নিউজ ছিল যে এখানে অনেক অ্যাবিউজ হচ্ছে, অনেক ফ্রড হচ্ছে, ওইটার জন্য সিডি প্যাপ এই একটা ড্রাস্টিক একটা চেঞ্জ যারা নিয়ে আসতেছে যে সিডি প্যাপের যে প্রোগ্রামটা, এইটা নিউ ইয়র্ক স্টেটে 600+ এজেন্সি যারা তারা এই সার্ভিসটা প্রোভাইড করতো। আমাদের কমিউনিটিতে আমরা জানি যে অনেক বাংলাদেশি ওনস এজেন্সিসও আছে। তো 600+ এজেন্সিকে রিমুভ করে এখানে সিডি প্যাপের যে কন্ট্রাক্টটা এটা দিয়ে দেওয়া হয়েছে একটা এজেন্সিকে, যেটার নাম হচ্ছে পাবলিক পার্টনারশিপ LLC, সো PPL। তো এখন সিডি প্যাপ যদি কেউ করতে চান তাহলে আপনাকে মাস PPL এর আন্ডারে থাকতে হবে। আপনার অন্য যে এজেন্সিগুলো আছে তারা কেউ সিডি প্যাপ প্রোভাইড করতে পারবে না, সিডি প্যাপ প্রোগ্রামটা প্রোভাইড করতে পারবে না। তো এখানে একটা কনফিউশন আমরা কমিউনিটির মধ্যে পাচ্ছি, আমরা ক্লায়েন্টদের মধ্যে কল পাই যে সিডি প্যাপ কি বন্ধ হয়ে যাচ্ছে? তো সিডি প্যাপ বন্ধ হচ্ছে না, সিডি প্যাপ বন্ধ হচ্ছে না, সিডি প্যাপ ছিল, এখনও আছে, মোস্ট লাইকলি ইন ফিউচারে থাকবে। তো সিডি প্যাপের যে চেঞ্জটা হচ্ছে, যে এজেন্সিগুলো আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতো ওই এজেন্সিগুলো রিমুভ হয়ে একটা মাত্র এজেন্সি নিউ ইয়র্ক স্টেট চুজ করে দিছে, ওই এজেন্সির আন্ডারে আপনি সিডি প্যাপের সেবাটা নিতে হবে। এখন আপনি যদি সিডি প্যাপের সেবাটা না নিতে চান তখন আপনার অপশন আছে যে আপনার যে ট্রেডিশনাল যে আপনার আপনার এই অপশনালটা শুনবো। জি, অনেকক্ষণ ধরে দুজন দর্শককে দাঁড় করিয়ে রেখেছি, সমস্যা নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ সালাম। জি, তো আমি জানতে চাচ্ছি যে আমি 2021 বা 22 সাল পর্যন্ত আমি ট্যাক্স ফাইল করতাম, কারণ তখন আমি জব করতাম। তারপর আমি জব করতেছি না, যার কারণে আমি ট্যাক্স ফাইল করে দিয়ে 2 বছর। তাহলে আমি ওই বেনিফিটটা কি পাইতে পারি, কিভাবে পাবো?
এ ধরনের একটা সুবিধা আছে বোধহয় সম্ভবত। জনাব মোহাম্মদ চিশতি, আচ্ছা, আপনি 2021-22 ট্যাক্স ফাইল করেছেন, আপনি বললেন 21-এ যদি ট্যাক্স ফাইল করে থাকেন, আপনার অ্যাকাউন্টেন্ট যদি এই রিকভারি রিবেট ক্রেডিট ক্লেম করে থাকে, আপনি 1400 যদি না পেয়ে থাকেন, তখন আপনি অটোমেটিক্যালি পেতে পারেন। এখন ডিপেন্ড করতেছে আপনি যদি 21 সালে পেয়ে থাকেন, না পেয়ে থাকলে আপনার অ্যাকাউন্টেন্ট যদি ট্যাক্স ফাইল করার সময় ক্লেম করে থাকে, তাহলে ট্যাক্স রিফান্ডের সাথে চলে আসছে। তো আপনি যদি ওই দুইটাই না হয়ে থাকে, আপনি পানও নাই ক্লেমও করেন নাই, সেক্ষেত্রে অটোমেটিক্যালি এখন পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক। এবং সেক্ষেত্রে যেটা দেখলাম যে এখানে যে কেউ যদি এখন করে একদম জিরো দিয়ে, তাহলেও কিন্তু এই টাকাটা পাওয়া যদি ফাইল না করে থাকে, ফাইল না করে উনি অলরেডি ফাইল করছে এবং ইনকাম নাই, যে কারণে ফাইল করে নাই, উনি যেটা বললেন উনি 23-এ ফাইল করে নাই, উনি বলছে 23-এ ফাইল করে নাই, বাট 21-এ উনি ফাইল করেছে বলছে। হ্যাঁ, তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। নিশ্চয়ই আপনি এখন নিজেই দেখুন যে আসলে আপনি করেছিলেন কিনা, পেয়েছিলেন কিনা, তাহলে আপনার পাওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি এই বিষয়টি বিবেচনায় নিতে পারেন। আপনার টেলিফোনের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম নজরুল ইসলাম, আমি ব্রুকলিন থেকে বলতেছি। আমাদের একটা সি কর্পোরেশন আছে, জি, তো ওই একটা ট্রান্সপারেন্সি অ্যাক্টের নিয়ম অনুসারে ওই যে একটা ইনফরমেশন জানানোর কথা। আচ্ছা, আমাদের কর্পোরেশনটা খুলেছি আমরা 22 সালের মে মাসে। এইটা কি ওইটার আন্ডারে পড়বে কিনা এটা জানার। এটা কি বেনিফিশিয়াল ওনারশিপ ইনফরমেশন অ্যাক্ট? হ্যাঁ, আচ্ছা, সেটা আমাদের আলোচনায় আছে। তাও আপনি যেহেতু প্রশ্ন করেছেন, জি, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এখন যেই নিয়মটা ছিল গত এই মাসের বিগিনিং পর্যন্ত, যে আপনি ডিসেম্বরের 31 তারিখ বা জানুয়ারির 1 তারিখ 25-এর মধ্যে আপনি ফাইল করতে হবে বিওআর রিপোর্টটা, বাট সেটা এখন আপাতত হোল্ড আছে ডিউ টু এ কোর্ট অর্ডার। ফেডারেল জাজ এটা ব্লক করছে টেক্সাসে। তো এই ব্লকটার কারণে আপনার এখন ফাইল করাটা ম্যান্ডেটরি না, আপনার অপশনাল। এখনও যদি আপনি ফাইল করতে চান করতে পারবেন, বাট আপনার জন্য এখন ম্যান্ডেটরি না। এবং যদিও আপনার বিওআর থেকে বলা হচ্ছে যে এটার জন্য আপিল করা হচ্ছে গভর্নমেন্ট এগেনস্টে, ওই অর্ডারের রায়ের এগেনস্টে। যদি আপিলের পরে যদি এটা আবার শুরু করা হয়, তখন আপনি ফাইল করতে হবে। আপাতত এটা পজ আছে, এটা ক্যান্সেল করা হয় নাই পার্মানেন্টলি, এটা আপাতত পজ আছে। আপনি এখন যে ডেডলাইনটা ছিল, না করলেও কোনো সমস্যা নেই, বাট আপনি চাইলে আপনি যদি ফিনসেন্টের ওয়েবসাইটে যান, তারা বলতেছে অপশনাল, আপনি ফাইল করতে পারেন, বাট না করলে আপনার জন্য এখন কোনো সমস্যা নেই। মানে আগে যেরকম ছিল, না করলে প্রতিদিনের জন্য $500 জরিমানা, ওইটা আপাতত দিতে হচ্ছে। হ্যাঁ, বা ইনফরমেশনে যদি গোপন করা হয় 2 বছরের জেল, সেই বিষয়টি আপাতত নেই। তবে যেহেতু আপনার একটা কর্পোরেশন আছে, ভবিষ্যতে জন্য অন্তত কাগজপত্র সবকিছু রেডি রাখা ভালো। যদি সময় বলে তখন করে দেবেন, না হলে কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো আমরা আপনার এই অপশনাল থেকে যাব, তারপরেও আপনাকে আবার একটু থামিয়ে রাখতে চাই, কারণ আমরা একটু বিরতি নিতে চাই। বিরতির পরে এই সিডি প্যাপের বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কথা বলবো। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মোহাম্মদ চিশতি, CPA MBA, প্রেসিডেন্ট অ্যান্ড CEO চিশতি অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সার্ভিসেস এবং অ্যাডজাঙ্ক্ট অ্যাকাউন্টিং লেকচারার, বার্কলে কলেজ, নিউ ইয়র্ক। এবং আপনাদের সাথে রয়েছে আমি, রানা আহমেদ। জনাব মোহাম্মদ চিশতি, আমরা আপনাকে সিডি প্যাপের আলোচনায় অপশনালের জায়গায় যে থামিয়ে দিয়েছিলাম, যদি এখন সেখান থেকে শুরু করেন। আচ্ছা, তো প্রথমত সিডি প্যাপের যে ট্রেডিশনাল যে হোম কেয়ার সিস্টেমটা, সেটাকে বলা হয় যে PCA, পার্সোনাল কেয়ার এইডস। তো পিসিএটা নর্মালি রান বাই হচ্ছে লেক্সা, যেটাকে বলা হয় যে লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সিস। তো আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই, যে আসলে আপনি যদি PCA-তে থাকেন, আপনার কি ট্যাক্স এফেক্ট হবে, কি সুবিধা অসুবিধা হচ্ছে। যদি আপনি সিডি প্যাপে থাকেন, আপনি কি সুবিধা পাচ্ছেন। আমরা মোটামুটি সবাই জানি যারা সিডি প্যাপে আছে হোম কেয়ারে, তাদের যে ট্যাক্স বেনিফিটটা, ইনকামটা ট্যাক্স এক্সক্লুডেড। আপনি যদি PCA-তে চলে যান, আপনার কিন্তু ট্যাক্স এক্সক্লুশনটা থাকতেছে না। ওইটা কেন থাকতেছে না, আমি একটু ডিটেলস কথা বলবো। যে প্রথমত যেটা হচ্ছে যে সিডি প্যাপের যে প্রোগ্রামটা, এটা হচ্ছে অল্টারনেটিভ টু দ্য ট্রেডিশনাল হোম কেয়ার সিস্টেম। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি এলডারলি হয়, ডিসেবল হয়,
সে তার পছন্দ মতো তার রিলেটিভস অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে কাউকে হায়ার করবে যে তাকে সার্ভিসটা প্রোভাইড করবে। আর সেটা কিন্তু ম্যান্ডেটরি যে আপনি এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হইতে হবে অথবা রিলেটিভ হইতে হবে। আপনি বাইরের একজন এসে আপনাকে এটা করতে পারতেছেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একজন করতে হবে। আর এই জন্য সিডিপিএফ যখন আপনি করবেন তখন আপনার একই বাসায় থাকাটা কোনো সমস্যা না, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হলে কোনো সমস্যা না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি পার্সোনাল কেয়ার সার্ভিস যেটা আপনি যদি নেন পিসিএর আন্ডারে যদি যান আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যামিলি মেম্বাররা সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না, হ্যাঁ, এবং আপনার একই বাসায় থাকার অপশনটাও নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের যারা সিডিপিএফে আসছেন তারা মোস্ট লাইকলি আপনারা সিডিপিএফ প্রোগ্রামে থাকাটাই আপনার জন্য বেটার অপশন। আপনি যদি অন্য অপশনে চলে যান তাহলে আপনি ট্যাক্স এক্সক্লুশনটা পাচ্ছেন না। তো আমরা টিবিএনে বহুবার আলোচনা করছি হোম কেয়ার ইনকামটা যে এক্সক্লুডেড ট্যাক্স থেকে ট্যাক্স দিতে হয় না, সেটা হচ্ছে 2014-7 আইআরএসের যে নোটিস, ওই নোটিসের আন্ডারে আইআরএসের ইন্টারনাল রেভিনিউ কোড সেকশন 131-এর আন্ডারে আপনার সার্টেন মেডিকেড ওয়েভার পেমেন্ট, সেগুলো হচ্ছে ডিফিকাল্টি ইন কেয়ার পেমেন্ট বলা হচ্ছে, এটা ট্যাক্স এক্সক্লুডেবল। তো এই ট্যাক্স এক্সক্লুডটা নেওয়ার জন্য যে মেইন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনি একই বাসায় থাকতে হবে, আইদার আপনার রিলেটিভ হোক আর নন রিলেটিভ হোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি একই বাসায় থাকে কেয়ার রিসিপিয়েন্ট এবং কেয়ার গিভার, তাহলে আপনাকে এই ইনকামটার উপর ট্যাক্স দিতে হচ্ছে না। তো এখন আপনি যদি সিডিপিএফের আন্ডারে থাকেন তাহলে আপনি কিন্তু এক্সক্লুশনটা এখনও পাবেন। আপনাকে যদি কেউ বলে যে তুমি এখন লাইসেন্স নিয়ে পিসিএতে চলে যাও, তাহলে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে আপনার ট্যাক্স এক্সক্লুশনের যে ব্যাপারটা সেটা আপনি পাচ্ছেন না, আর আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি সার্ভিসটা দিতে পারতেছেন না। সিডিপিএফের মেইন সুবিধাটা ছিল যে আপনি একই বাসায় থেকে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সার্ভিসটা দিতে পারতেছেন, আর অন দ্য আদার হ্যান্ড পিসিএতে আপনি রিলেটিভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হলে সার্ভিসটা দিতে পারতেছেন না এবং একই বাসায় থাকতে পারতেছেন না আউটসাইড থেকে। পিসিএর যে সিস্টেমটা সেটা হচ্ছে লেক্সার যে সিস্টেমটা, আপনার এজেন্সি একজন লোককে হায়ার করবে যার একটা সার্টিফিকেট আছে আপনাকে কেয়ার দেওয়ার জন্য, সে আপনার বাসায় এসে আপনাকে সার্ভিসটা দিবে। হ্যাঁ, আর সিডিপিএফে হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার আপনার বাসায় থাকতেছে, যারা আপনি চিনেন, যারা আপনার রিলেটিভ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যার সাথে আপনি কমফোর্টেবল, সে আপনাকে সার্ভিসটা দিবে যাতে আপনি তার সাথে কমফোর্টেবলি আপনার টাইমটা শেয়ার করতে পারেন বা তাকে আপনি গাইড করতে পারেন। তো এখন আমরা জাস্ট একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে চাই যেটা দিয়ে আমরা ক্লিয়ার করতে চাই আসলে হাউ দিস উইল এফেক্ট, রাইট? তো আপনার একটু আগে যে বললাম যে একটা এজেন্সিকে দিছে, রাইট? ওই এজেন্সিতে আপনি থাকতে হবে যদি সিডিপিএফের সাথে থাকতে হয়। আপনি অন্য কোনো এজেন্সি অ্যাজ অফ নাও যে রুলস আমরা জানি সেটা অনুসারে এপ্রিলের পর থেকে কোনো হোম কেয়ার এজেন্সি আদার দেন পিপিএল আপনাকে সিডিপিএফ সার্ভিস প্রোভাইড করতে পারবে না। তো টেকনিক্যালি আপনি যদি সিডিপিএফের আন্ডারে থাকতে হয় তাহলে আপনি পিপিএল আন্ডারে যাইতে হবে আপনার কারেন্ট এজেন্সি থেকে। এখন পিপিএল আন্ডারে যদি না যেতে চান আপনি, তাহলে আপনার অপশন হচ্ছে আপনি পিসিএতে যাইতে হবে। তো পিসিএতে যাওয়া মানে ট্যাক্স এক্সক্লুশন লুজ করতেছেন, 2 নম্বর আপনি ফ্যামিলি মেম্বারের সার্ভিস দিতে পারছেন সেটা লুজ করতেছেন। তো এখন ট্যাক্সের যে এফেক্টটা সেটা কিন্তু আমাদের ক্লায়েন্টরা অনেকে আমাদেরকে কল দিচ্ছে যে আমরা কীভাবে হবে, আমরা চেঞ্জ করবো নাকি করবো না, করলে কী এফেক্টটা হবে, সেটা একটা বড় একটা এফেক্ট হবে। তো সাপোজ একটা এক্সাম্পল যদি আমরা দিই, এরকম সাপোজ ধরেন একজন ট্যাক্স পেয়ার যার $40,000 মতো হোম কেয়ারের ইনকাম আছে এবং তার আদার জব থেকে তার ইনকাম আছে $30,000 মতো, এবং সে জয়েন্টলি ট্যাক্স ফাইল করে, তার 2টা ডিপেন্ডেন্ট চাইল্ড আছে। তো সেক্ষেত্রে সে যখন ট্যাক্স ফাইল করতে যাবে $40,000 ট্যাক্স এক্সক্লুডেবল, তার যে $30,000 আছে সেটার উপর তারা ট্যাক্স দিতে হবে, কিন্তু এর মধ্যে সে $29,200 স্ট্যান্ডার্ড ডিডাকশন পাচ্ছে, তার মানে $800 উপরে সে ট্যাক্স দিবে। এবং তার যেহেতু 2জন ডিপেন্ডেন্ট চাইল্ড আছে সে কিন্তু আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবে স্টেট থেকে, সিটি থেকে, আইআরএস থেকে। সে মোটামুটি অন অ্যাভারেজ ধরেন $10,000 মতো চাইল্ড ট্যাক্স ক্রেডিট মিলে সে মোটামুটি $10,000 প্লাস সে রিফান্ড পেয়ে যাবে ট্যাক্স ফাইল করার সময়। তো এখন সেম এক্সাম্পল যদি আমরা দেই, ধরেন আপনি পিসিএর আন্ডারে আসেন, আপনি সিডিপিএফ থেকে চেঞ্জ করে পিসিএতে ট্রান্সফার করলেন, সেক্ষেত্রে কিন্তু 40,000 প্লাস 30,000 70,000 ফুল অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার ট্যাক্স কিন্তু তখন চলে আসবে অ্যাটলিস্ট $7,000 মতো, আপনার ট্যাক্স চলে আসবে ধরেন আপনার প্রায় অ্যাবাউট
স্টেট, সিটি এবং ফেডারেল মিলে $9,000 মতো টোটাল আপনি ট্যাক্স দিতে হবে। অন দ্য আদার হ্যান্ড আপনি যখন 70,000 ইনকাম হবে, আপনি জানেন অলরেডি যে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আপনি লুজ করবেন। তো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট যদি লুজ করেন, আপনি কিন্তু ওদিক দিয়ে আরও $10,000 লুজ করতেছেন বেসিক্যালি, রাইট? তো আপনি যেখানে ট্যাক্স ফাইল করতে এসে $10,000 আপনি পাওয়ার কথা, উল্টা আপনার পকেট থেকে হয়তো আরও $10,000 দিতে হবে। সো ইটস ভেরি ভেরি সিরিয়াস। আপনাকে যদি কেউ বলে যে তুমি পিসিএতে যাও, পিসিএতে যে তুমি তোমার জন্য বেটার হবে, সার্টিফিকেট নিয়ে কাজ করো, মেক শিওর করবেন আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন। সবার সিচুয়েশন ডিফারেন্ট, আমরা বলতেছি না সবার জন্য সিডিপিএফে থাকলে বেটার হবে। এখানে হয়তো কিছু কিছু এক্সেপশন থাকতে পারে যাদের জন্য, যারা এরকম হতে পারে যে অলরেডি আপনি একই ভাষায় থাকতেছেন না, আলাদা ভাষায় থেকে কাউরে সার্ভিস প্রোভাইড করতেছেন, সেক্ষেত্রে আপনি পিসিএতে গেলে আপনার জন্য প্রবলেম নাই। এখন যারা একই ভাষায় থেকে সার্ভিস প্রোভাইড করতেছেন এবং আপনারা হোম কেয়ার এক্সক্লুশন নিচ্ছেন, তাদের জন্য যখন আপনি পিসিএতে চলে যাবেন হোম কেয়ার সিডিপিএফ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্সেবল নন ট্যাক্সেবল যে ইনকামটা আছে ওটা থাকতেছে না। তো এটা হচ্ছে আপনার অ্যাভারেজ ইনকামের জন্য একটা এক্সাম্পল দিলাম। ইট কুড বি মাচ মোর ফর সাম, কিছু লোকের জন্য হয়তো আরও বড় একটা এফেক্ট যাদের ইনকাম বেশি। অনেক সময় আমরা দেখি যে একই ফ্যামিলির মধ্যে 2-3 জন বয়স্ক লোকদেরকে সেবা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার হোম কেয়ারের ইনকামটা আরও বেশি আমরা দেখি। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ দুইজনই হোম কেয়ার করতেছে এরকমই দেখি, এবং ফ্যামিলিতে আরও ছেলে মেয়ে আছে তারাও হোম কেয়ার করতেছে অনেক সময় আমরা দেখি। তো সেক্ষেত্রে কিন্তু এফেক্টটা আরও বড় হবে। তো ডিসিশন মেক করার আগে মেক শিওর করেন আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, আর আপনার ট্যাক্স এফেক্টটা কী হবে সেটা আগে জানেন, জানার পরে আপনি চেঞ্জ করেন। এই বিষয়টা নিয়ে আরেকটু প্রশ্ন আছে আমার, তো সেটা আমরা করব। তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমি সানি বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন হলো যে সিডিপিএফে যারা এখন কেয়ার গিভার আছে আত্মীয় স্বজনে, তো উনি যেটা বললেন যে তাদের সিডিপিএফে অবশ্যই ফ্যামিলি দিতে হবে বা ট্রেনিং নিতে হবে। যাদের ট্রেনিং নাই তারা যদি সিডিপিএফ, তাদেরকে ট্রেনিং নিয়ে তার ফ্যামিলি মেম্বারকে দিতে পারবে, বা সেই ক্লায়েন্টদের কি অবস্থা হবে? তাদের তো ট্রেনিং বাধ্যতামূলক, তার ফ্যামিলিকে যদি দিতে হয়, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, আপনি সিডিপিএফে অ্যাজ অফ টুডে সিডিপিএফে ট্রেনিং কোনো বাধ্যতামূলক নাই, সিডিপিএফে কোনো ট্রেনিং রিকোয়ার্ড না। ট্রেনিং রিকোয়ার্ড শুধু হচ্ছে আপনার পিসিএতে। দেয়ার আর সাম লট অফ মিস ইনফরমেশন অনেক এজেন্সি দিচ্ছে মানুষজনকে কনফিউজ করার জন্য। তো সিডিপিএফে কোনো ট্রেনিং রিকোয়ার্ড না, বাট আপনি যদি ট্রেনিং নিতে চান ফর লার্নিং, অথবা আপনি যদি বাইরে কাউরে যে সেবা দিতে চান নট রিলেটেড টু ইউ, সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট নিয়ে সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। নিউ ইয়র্ক স্টেটের অ্যাজ অফ নাও অথবা পিপিএল এর যে নতুন যারা এজেন্সি নিচ্ছে এটা, তাদের অনুসারে এখনো পর্যন্ত রিকোয়ার্ড কোনো কিছু নাই যে আপনি ট্রেনিং নিতে হবে। তো আপনাকে যদি পিসিএতে যান, ইউ গোনা লুজ দ্যাট। আপনি ফ্যামিলি মেম্বারদের সার্ভিস দিতে পারবেন না। আপনি ট্রেনিং শুধু রিকোয়ার্ড হচ্ছে যখন আপনি পিসিএর আন্ডারে থাকবেন এবং আপনার আননোন একজনকে আপনি সার্ভিসটা প্রোভাইড করবেন, আপনার এজেন্সি থেকে আপনাকে পাঠাবে, সেক্ষেত্রে আপনার ট্রেনিংটা রিকোয়ার্ড। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন, যেটা নিয়ে আপনি হয়তো ভাবছিলেন বা চিন্তা করছেন। আশা করি সে চিন্তার বিষয়টি নেই। তো আমরা এই সিডিপিএফ নিয়ে যে কথাগুলো বলছি, এবং আপনিও বললেন সিডিপিএফ নিয়ে একটু ধোঁয়াশার মধ্যে আছে, অনেকে একটা বিভ্রান্তির মধ্যে আছে যে, এবং আপনি বললেন যে একটি মাত্র এজেন্সি যেটা পিপিএল এর কথা বললেন তাদের এতে আছে। তো এই পিপিএল এর আন্ডারও তো আরো অংশীদারিত্ব আছে, তাই না? এরকম বোধহয় 30টির মতো আছে। ওটাই কাউন্টি ওয়াইজ আলাদা আলাদা করে দিয়েছে, বাট এভরি এজেন্সি যারা ইয়ের আন্ডারে কাজ করবে তারা সবাই পিপিএল এর আন্ডারে কাজ করতে হবে। তো মোস্ট অফ দ্য এজেন্সি উইল বি ক্লোজ ডাউন, যাদের হয়তো লেক্সা নাই, অথবা কারণ টেকনিক্যালি সিডিপিএফ সার্ভিসটা শুধুমাত্র পিপিএলই প্রোভাইড করতে পারবে আপনার মার্চের 31 তারিখ পর থেকে, হ্যাঁ। এবং আপনার জানুয়ারির 6 তারিখ থেকে পিপিএল অলরেডি অনেক আমাদের ক্লায়েন্ট আমাদের কাছে রিচ আউট করছে, যাদের কাছে পিপিএল অলরেডি রিচ আউট করছে। পিপিএল তাদেরকে ইন্ট্রোডিউস করতেছে লেটারের মাধ্যমে যে আমরা হচ্ছি নতুন সিডিপিএফ প্রোভাইডার, উই উইল কন্ট্যাক্ট উইথ ইউ ফর ইউর ইনফরমেশন। তো পিপিএল অলরেডি তাদেরকে লেটার ইমেলের মাধ্যমে তাদের সাথে কমিউনিকেট করতেছে যে তারা তাদেরকে ইন্ট্রোডিউস বেসিক্যালি করা, এবং জানুয়ারি 6 তারিখ থেকে পর্যায়ক্রমে আপনার কাউন্টি বাই কাউন্টি তারা মানুষজনকে এনরোল করবে, আস্তে আস্তে ফেলবে আর কি। অনেক ধন্যবাদ এই বিষয়টি পরিষ্কার করার জন্য। একজন দর্শক আছে, ফোনটি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, গুড ইভিনিং। আমার নাম লিপি সাহা, আমি বলছি কুইন্স থেকে। জি, আমি জানতে চাচ্ছিলাম যে সিডিপিএফ নাকি মার্চের মধ্যে বন্ধ হয়ে যাবে, আর পিপিএল টা কি একটু যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের সিদ্ধান্তটা কি হওয়া দরকার?
অনেক ধন্যবাদ। যেটা আমরা বলতেছিলাম যে দেয়ার আর লট অফ মিস ইনফরমেশন, সিডিপেপ বন্ধ হচ্ছে না, সিডিপেপ ক্লোজ হচ্ছে না, ক্লোজ হচ্ছে 600+ এজেন্সি যারা আছে মোস্ট অফ দেম ক্লোজ হয়ে যাবে। সিডিপেপ আছে, সিডিপেপ থাকবে এবং সিডিপেপটা মানে সার্ভিসটা দিতে পারবে শুধু পিপিএল। তো এইটা অনেকেই আমাদেরকে বলে শুনলাম সিডিপেপ বন্ধ হয়ে যাচ্ছে, সিডিপেপ বন্ধ হচ্ছে না। তো এটা ভালো করে সবাই যারা দেখতেছেন শুনেন, স্প্রেড দ্যাট থিং যে সিডিপেপ বন্ধ হচ্ছে না, সিডিপেপ আছে। সিডিপেপ যে প্রোভাইড করবে সেটা একটা এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে যেটা পিপিএল, আর বাকি এজেন্সিগুলো যদি আপনাকে বলে যে পিসিএতে কনভার্ট করতে হবে, দ্যাটস নট ট্রু। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। আসলে এই ভয়টার কোনো কারণ নেই। আমি যদি আপনাকে একটু আমাদের গভর্নর ক্যাথি হুকুলের যে ঘোষণাটা যেটি তিনি বলেছিলেন ঠিক এইভাবে যদি বাংলায় অনুবাদ করি, তিনি যেটা বলেছিলেন যে সিডিপ্যাপের এই পরিবর্তনের মাধ্যমে যে সিডিপ্যাপের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা, হোম কেয়ার ব্যবহারকারীদের সুরক্ষা প্রদান এবং কেয়ার গিভারদের সমর্থন করা। সুতরাং আপনি যেটা চিন্তা করছেন সেটা বন্ধ তো হচ্ছেই না, উল্টা এটাকে আরও সুরক্ষা দেওয়ার জন্যেই বলা হচ্ছে। শুধুমাত্র হয়তো পদ্ধতিগত বা এই পরিবর্তনটা কিছু হবে, এর বাইরে এটা বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। তো এই সিডিপ্যাপ নিয়ে বোধহয় আমাদের আর আলোচনার কিছু আছে, ডেফিনেটলি উই ক্যান কন্টিনিউ। আমি জানি না কতক্ষণ টাইম আছে আপনার। আচ্ছা, তো 4-5 মিনিট আছে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে মানুষজনের মধ্যে যে একটা কনফিউশন তৈরি হয়েছে বা কিছু লোকজন হয়তো ইন্টেনশনালি কনফিউশনটা তৈরি করতেছে যে সিডিপ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে, সিডিপ্যাপ বন্ধ হয়ে যাবে জানুয়ারি থেকে। এটা টোটালি ট্রু না, সিডিপ্যাপ বন্ধ হচ্ছে না। সেটা আমরা আবারও বলতেছি, সিডিপ্যাপ কন্টিনিউ থাকতেছে। সিডিপ্যাপ যারা প্রোভাইড করে তারা মোস্ট লাইকলি অনেকে দে হ্যাভ টু শাট দেয়ার ডোর, বা তাদের বিজনেস বন্ধ হয়ে যাবে, কারণ তারা আর সিডিপ্যাপ সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। তো এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই চাচ্ছে, অনেকেই আমি প্রায় কল পাচ্ছি যে আমার ক্লায়েন্টরা যে এজেন্সি ফোন করে বলতেছে যে ইউ মাস্ট চেঞ্জ টু পিসিএ। হ্যাঁ, মাস্ট। তো মাস্ট কথাটা যারা বলতেছে আপনারা একটু নিজেরা দেখেন, নিউজ দেখেন। হ্যাঁ, আমরা টিভিএনের মাধ্যমে চাচ্ছি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে। হ্যাঁ, আপনারা আপনাদের অ্যাকাউন্টেন্ট থাকলে তাদের সাথে রিচ আউট করেন। আপনি পিসিএতে যখন যান, আমি কিন্তু অলরেডি এক্সপ্লেন করলাম যে পিসিএতে যখন যাবেন আপনি মোস্ট ইম্পর্টেন্ট দুইটা বেনিফিট সেটা আপনি লুজ করতেছেন। হ্যাঁ, প্রথম বেনিফিট যেটা হচ্ছে আপনি ট্যাক্স এক্সক্লুশন পাচ্ছেন না, দ্বিতীয় বেনিফিট হচ্ছে আপনি ফ্যামিলি মেম্বারদের সার্ভিসটা দিতে পারতেছেন না। হ্যাঁ, এখন এক ভদ্রলোক একটু আগে যে কোশ্চেন করলেন যে ইউ মাস্ট টেক ট্রেনিং, সেটাও ভুল, কারণ ট্রেনিং নিতে হবে শুধুমাত্র যদি আপনি পিসিএতে যান। আপনি সিডিপ্যাপে থাকলে এখনও পর্যন্ত কোনো নিয়ম নেই আপনাকে যে ট্রেনিং নিতে হবে। তো এখন এখানে আরও কিছু পরিবর্তনও ফেডারেলি আসতেছে। আমরা জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কেয়ার গিভারের জন্য একটা এডিশনাল দিতে চাইছিল যে আপনার ক্রেডিট, রাইট, কেয়ার গিভারদের জন্য। তো ওইটা আসবে। আবার অনেকে কিন্তু অনেক এজেন্সি আমরা দেখলাম যে আমার ক্লায়েন্টরা ফোন করে বলতেছে যে তারা তাদেরকে কনফিউজ করতেছে যে হ্যাঁ, তোমাদের অসুবিধা নাই, পিসিএতে চলে যাও, ট্রাম্প আইসা ক্রেডিট দেবে তোমার কেয়ার গিভারের জন্য, যেটা হচ্ছে যে আপনার ক্রেডিট ফর কেয়ারিং অ্যাক্ট 2024। তো ক্রেডিট ফর কেয়ারিং অ্যাক্ট হ্যাজ নাথিং টু ডু উইথ সিডিপ্যাপ। ক্রেডিট ফর কেয়ারিং অ্যাক্ট যেটা একটা বিল পাস সাবমিট করা হয়েছে আপনার সেনেটে, যেটা আপনার জানুয়ারির 31 তারিখ 2024-এ, মানে এই বছরের শুরুতে। এটা ট্রাম্পের সাথেও রিলেটেড না, সিডিপ্যাপের সাথেও রিলেটেড না। এটা বেসিক্যালি হচ্ছে ক্রেডিট ফর কেয়ার একটা যেটা দেওয়া হচ্ছে $5,000 আপ টু $5,000 পর্যন্ত ক্রেডিট দেওয়া হবে। এটা স্টিল এ বিল, এটা এখনও পাস হয় নাই। যারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে কেয়ার করার জন্য টাকা পয়সা খরচ করতেছেন, আপনি দেখা গেল আপনার প্যারেন্টস বা রিলেটিভ যাকে আপনি টেক কেয়ার করার জন্য টাকা পয়সা খরচ করতেছেন, তাদের জন্য আপনাকে $5,000 ক্রেডিট দেওয়ার একটা বিল সেনেটে আছে, যেটা আপনি যদি $2,000 বেশি এক্সপেন্স করে থাকেন, খরচ করতে হবে। আপনি যদি খরচ করে থাকেন আপনার ফ্যামিলি মেম্বারের জন্য, তখন আপনাকে 30% একটা ক্রেডিট দিবে, এবং সেটা আপ টু $5,000। এবং ওটা ক্লেম করার জন্য যারা আপনি সার্ভিসটাকে মানে যারা আপনি খরচটা করতেছেন অ্যাজ এ কেয়ার গিভার, সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট $7,500 ইনকাম থাকতে হবে। এই জিনিসটা কিন্তু কনফিউজ করার জন্য অনেক এজেন্সি ক্লায়েন্টদেরকে কল করে বলতেছে। তো দিস ইজ নাথিং টু ডু উইথ সিডিপ্যাপ। আবার ট্রাম্পের যে কেয়ার গিভারের ক্রেডিট দিবে সেটার সাথেও সিডিপ্যাপের কোনো সম্পর্ক নেই। সিডিপ্যাপের যে চেঞ্জটা হয়েছে যেটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের 600 এজেন্সিকে বাদ দিয়ে একটা এজেন্সিকে সিডিপ্যাপ সার্ভিসটা প্রোভাইড করার জন্য দেওয়া হয়েছে। তো সিডিপ্যাপ ইজ দেয়ার হিয়ার, ছিল, আছে এবং মোটামুটি বলা চলে থাকবে। তো সিডিপ্যাপ আছে। আপনাদেরকে যদি কেউ কনফিউজ করে, আপনি তাদের কাছ থেকে জানেন ডিটেলসটা কি। আপনারা যদি চান
পিপিএল আপনাদের সাথে যোগাযোগ করবে ভেরি সুন। হ্যাঁ, পিপিএল এর সাথে আপনারা যোগাযোগ করেন। আর আমরা যেটা এক্সাম্পল দিলাম ইজ জাস্ট অ্যাভারেজ এক্সাম্পল। অনেক মানুষই কিন্তু যদি আপনি সিডিপিএফে না থাকেন অনেক বড় অঙ্কের একটা আপনার ট্যাক্স বেনিফিট লুজ করবেন। সময় কম, তারপর একজন দর্শক আছে, তার ফোনটা নিয়ে অনুষ্ঠান শেষ করব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, তো আমি একজন কেয়ার গিভার। আমি আমার ছেলের সাথে কাজ করছি। আমার নাম মোমেনা দৌলা। আমি সিডিপিএফের মাধ্যমে আমার ছেলের সাথে কাজ করছি। তো শুনছি যে সিডিপিএফের এদেরকে পিপিএল এর সাথে জয়েন করতে হবে, তো সেটা কি করে করা যায় সেটা আমি জানতে চাই। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি হ্যাঁ, তো পিপিএল সবার সাথে যোগাযোগ করবে। পিপিএল এজেন্সির ক্লায়েন্ট আপনাদেরকে নর্মালি আপনার যদি ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে, ইমেলের মাধ্যমে পিপিএল যোগাযোগ করতেছে অলরেডি ক্লায়েন্টদের সাথে পিপিএল। তো পিপিএল আপনারা কল দিতে পারবেন স্টার্টিং জানুয়ারি 6, 2025 থেকে। তো পিপিএল আপনার যেই কাউন্টিতে আসছেন ওটার উপর বেস করে পিপিএল একটা চার্টও ওদের ওয়েবসাইটে দেওয়া আছে যে ওরা আপনাদের সাথে যোগাযোগ করবে। মোস্ট লাইকলি আপনাদেরকে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে অথবা আপনাদেরকে ইমেল পাঠাবে, চিঠি পাঠাবে। তো জানুয়ারি 6 পরে থেকে পিপিএল উইল স্টার্ট মেইনলি কমিউনিকেটিং উইথ দ্য আপনাদের কেয়ার গিভারদের সাথে। তো পিপিএল এর সাথে আপনার যাওয়ার জন্য ওদের ওয়েবসাইটে যেতে পারেন, পিপিএল এর ওয়েবসাইটে যেতে পারেন, অনলাইনে যে সার্চ দিয়ে পিপিএল যে পিপিএল এর ওয়েবসাইটে যে ওখানে যে আপনি দেখতে পারেন ওদের ফোন নাম্বার নিয়ে আপনার ওদেরকে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি অনেকের মধ্যে দেখেছি যে অলরেডি পিপিএল তাদের কাছে ইমেল করতেছে। তো মোস্ট লাইকলি আপনাদের সাথে পিপিএল যোগাযোগ করবে। অপেক্ষা করুন, অপেক্ষা করলে ওরাই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ জনাব মোহাম্মদ চিশতি। আমাদের সময় শেষ হয়ে গেছে, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কষ্ট করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় কথা বলেছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শকরা যারা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা $2.4 বিলিয়ন স্টিমুলাস চেক যারা এখনো পাননি কিভাবে পেতে পারেন শেষ বিস্তারিত আমরা আলোচনা করেছি এবং হোম কেয়ার নিয়ে যে একটি বাজে ধারণা বা একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে বিরাজ করছে সেটারও আমরা বোধহয় নিরসন করতে পেরেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।